আন্তরিকভাবে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আগে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর বিকাশ রায় মহোদয় প্রাক্তন ডিএইচএস জিজ্ঞেস করছিলেন যে কোনো মেডিকেল ফ্রেটার্নিটি যখনই কোনো প্রোগ্রাম থাকে আমাকে নাকি সবসময় উনি দেখেন। আমি বললাম এটা তো আমার ডিউটি, আমার তো অনেকে অনেক কিছু আশা করে হয়তো যে আমি যদি ওখানে আসি তাহলে কিছুটা খানিকটা হয়তো তারা উদ্বুদ্ধ হবে, ইন্সপায়ার্ডও হবে। আমি এর জন্য চেষ্টা করি যে মেডিকেল ফ্রেটার্নিটি যেখানে এই ধরনের কনফারেন্সে হোক বা যে কোনো প্রোগ্রাম, কারণ ওই ফেজটা কিন্তু আমি পেরিয়ে এসেছি। অ্যাসোসিয়েশনের সাথে আমি সারা জীবনে আমি যুক্ত ছিলাম, কিছু না কিছু অ্যাসোসিয়েশন তো ডাক্তারদের ছিলই, তাছাড়াও কিছু সামাজিক কাজে আমি সবসময় যুক্ত ছিলাম। তো রূপটা কিন্তু ওইখানে, এবং ওইখানে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া। এখন তো ঠিক আছে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু রূপটা সেখানে। এটা আমাদের জন্য একটা, আমার মনে হয় যে গর্বের বিষয়, এবং আমাদের এটা অর্নামেন্টস। যে অ্যাসোসিয়েশন যে কোনো আজকে 80 জনের মতো আমি শুনলাম পেডিট্রিশিয়ান আজকে হয়ে গেছে। একটা সময় ছিল ডক্টর বিকাশ রায় বা ওনার আগে কয়েকজন, হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছিল। আস্তে আস্তে করে আরো পরিবার বাড়বে, সদস্যরা বাড়বে, এবং এটাই নিয়ম। অনেক কিছু পরিবর্তন হয়েছে। আইজিএম হসপিটালে আগে আমরা সবাই জানতাম, যখন বিএম হসপিটাল নাম ছিল তখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, জিবি হসপিটালের আগেও এটা বিএম হসপিটালে কেন সার্জারি থেকে আমরা সবই হতো। তো সেই জায়গায় পরবর্তী সময়ে যখন বিজিএমসি হয় তারপরেও কিন্তু বিএম হসপিটাল বা আইজিএম হসপিটাল পরবর্তী সময় সেখানে পেডিয়াট্রিক্স এবং অবস-গাইনিক ডিপার্টমেন্ট, যা সবাই জানত। কিন্তু আজকে কোন জায়গায় চলে গেছে? তো পরিবর্তন তো আছেই, কিন্তু যারা মানুষের জন্য কাজ করে গেছেন, ছোট ছোট শিশুদের জন্য যারা কাজ করে গেছেন, বিশেষ করে পেডিট্রিশিয়ানরা, তাদেরকে সম্মান আমাদের দেওয়াটা উচিত। একটা কথা আছে সংস্কৃতিতে, যে চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন। এইভাবেই চলবে। যারা অলরেডি পরলোক গমন করেছেন আজকে আমাদের মধ্যে নেই, যারা আছেন আগামী দিন আরো নতুন নতুন আসবে। এখন তো আমাদের এখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টও এসে গেছে। কোনোদিন আমরা যেটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে ত্রিপুরাতে কোনোদিন এই ধরনের বর্তমান অবস্থা হবে। এখানে 3-3টা মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, বিএসসি নার্সিং কলেজ, প্যারামেডিক্সের এএনএম জিএনএম কলেজ, ফার্মেসি কলেজ, একটার পর একটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। যেহেতু আমি ফ্র্যাটার্নিটির সাথে যুক্ত, এখানে চাইছি যে যখনই কোনো ত্রিপুরার বহু লোক, আজকেও দেখেছি আমি, আজকেও বিষয় বহু পেশেন্ট বা পেশেন্ট পার্টি আসে, বলে যে কেউ তো টাটা মেমোরিয়ালে চলে গেছে, কেউ বলছে সাউথে আমি চলে গেছি, কেউ বেঙ্গালুরে চলে যায়। তখন মনে হয় আমাদের ঘাটতিটা কোন জায়গায়? মানুষ কেন বাইরে যাবে বারবার? এখন তো সুপার স্পেশালিস্টরা এসে গেছে, এবং বেশ একটা ভালো যে অর্থ তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। তারপরেও যখন এখানে আসে প্রায় পেশেন্ট বলেছে যে এখানে এই কাজটা হবে না, তো খুব তখন মনটা খারাপ হয়ে যায়। আর কত এই ঘাটতি পূরণে আমরা কতটা চেষ্টা করি। আমি বলেছি যে যা যা দরকার, যদি ট্রেনিং এর প্রয়োজন হয় আমাদের সরকারের তরফ থেকে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে, ডিগ্রি পেয়েছে, সুপার স্পেশালিটি হয়েছে, সুপার স্পেশালিস্ট হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আপডেট এবং তার মধ্যে যে কনফিডেন্সের লেভেলটা, সেটা যদি না বাড়ানো যায়,
এক্সপোজার সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আসে। কেউ যদি মনে করে যে আমি সব শিখে গেছি, সার্টিফিকেট পেয়েছি, আই নো এভরিথিং, কিন্তু এক এক সময় আমি দেখি অনেক পেশেন্ট ডিপেন্ড করে ওই সময়ে কোন ডাক্তারবাবুর কাছে গেল এবং ওই ডাক্তারবাবুর মেন্টাল স্ট্যাটাস কিরকম আছে, বা ওই জায়গার মধ্যে কিন্তু একটা জয়েনিং, আমি বলবো যে একটা ক্লিক করে, যে ওই মুহূর্তে ইমার্জেন্সির বিষয়ে আমি বলবো যে ওই সময়ে আমার ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে কিনা। একই ব্যক্তি দেখা যায় যে অনেক সময় প্রপার চিকিৎসাটা দেয়, আবার অনেক সময় দেখা যায় যে একটু ব্যতিক্রমী চিকিৎসা হয়ে গেছে, হতেই পারে, এটা ডায়াগনোসিসের ক্ষেত্রেই হোক, প্রগনোসিসের ক্ষেত্রেই হোক, হতেই পারে, কিন্তু সেটা তো মানে পেশেন্টের জন্য দোষী না। তো এই জায়গাটার মধ্যে যত বেশি আমাদের ডাক্তারবাবুরা, আমরা যারা ডক্টর, তাদের কতটুকু মানে তাদের মেন্টালি এবং তাদের টেকনিক্যালি নো-হাউ জানাটা কত বেশি হলে সেখানে পার্সেন্টেজ ওয়াইজ, যে আমি কত পার্সেন্টেজ, আমি বলছি না 100% স্যাচুরেশন, কিন্তু কত পার্সেন্টেজ যে আমি মাথা ঠান্ডা রেখে আমি প্রপার ডায়াগনোসিসটা করবো, তার চিকিৎসাটা করবো। আমার সবাই সহকর্মী এখানে সিনিয়র তো আছেনই অনেক, এখানে জ্ঞান দেওয়ার বিষয় না, আমার অভিজ্ঞতা নিয়েই আমি বলছি। ফর এক্সাম্পল, আমি নিজেও দেখেছি ইমার্জেন্সি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের কেস আছে, ল্যাসারেশন ফর এক্সাম্পল। ল্যাসারেশনে আমরা কি করি, যে দাও যে স্টিচ দিয়ে দাও, তো স্টিচ করার সময় ওই সময়ে যদি প্রপার সুচারিংটা হয় তাহলে স্কারটা কিন্তু তার কম হয়। কিন্তু ওই জায়গার মধ্যে যখন ক্লিনিক্যাল আয়ে একটা বিষয় আছে, সেখানে যদি ডাক্তারবাবু প্রপারলি সেখানে যদি তার চিকিৎসাটা করা হয়, পরবর্তী সময়ে কিন্তু যে পোস্ট অপারেটিভ বা পোস্ট যে সুচারিং বিষয়টা আসে, এটা উদাহরণ দিলাম আমি, সেটা কিন্তু অনেকটা কম হয়। আমাদের তো ডাক্তারবাবুর তো পড়ার শেষ নেই, সারা জীবনই পড়তে হবে। এখন মেডিকেল কলেজ যেহেতু হয়েছে, আরো বেশি পড়তে হয় যারা মেডিকেল কলেজের সাথে যুক্ত, কারণ স্টুডেন্টদের পড়াতে হয়। আর এখন এত বেশি মানে সুবিধা হয়ে গেছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে একটা 3 ডাইমেনশনাল যে বিষয় আছে, সবকিছু আমরা অ্যানাটমি হোক যাই হোক ইজিলি কিন্তু অ্যাপ্রোচ হোক। আমি সেটাই বলছিলাম যে ডক্টর বিকাশ রায় আমাদের স্যার, উনি বলছিলেন যে উনি এখনো প্রায় 88 ইয়ার্স হয়েছেন না। আমি জিজ্ঞেস করলাম আপনি প্র্যাকটিস করেন কি, মন বলছেন যাই আমি, কিন্তু খুব অল্প সময়ের জন্য। এখানে কিন্তু এরকম না যে প্র্যাকটিস যে করছে, প্র্যাকটিসের সাথে যুক্ত থাকা এবং মানুষের জন্য যে কিছু করা, এবং এর মধ্যে আদারওয়াইজ তো ঘরে বসে থাকলে কিন্তু লাভ হবে না। কাজের মধ্যে থাকলে নিজেকে কিন্তু মনে হবে যে আমি মানে ইয়াং, অ্যাটলিস্ট ইন মাইন্ড। তো কাজের মধ্যে থাকা, এবং আমি ওনাকে ধন্যবাদ দেব যে ওনার মধ্যে সেই মানসিক জোর সেটা আছে। এবং আমি ওনাকে এটাই বলছিলাম যে আপনি তো মহাভারত, রামায়ণ, কারণ এক্সপিরিয়েন্সের উপর কোনো বই হতে পারে না। এখানে যারাই এখানে আছেন, এখানে প্রতিনিয়ত আপনাদের কিন্তু এক একটা পেজ প্রতিদিন আপনারা তৈরি করছেন, এবং এই পেজ আস্তে আস্তে করে যখন একসাথে আপনারা সেটাকে ভাববেন, তো সেটা আমি বলছিলাম আপনি আপনার যে এতদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু বই পড়ে কিন্তু কেউ দিতে পারবে না সেটা। এই কারণে মানুষ, উনি বলছেন যে বহু মানুষ এখনো আসতে চায়, ডিমান্ড আছে, কিন্তু আমি অল্প সময়ের জন্য আছি। তো এরকম আর আমরা দেখেছি আগে সিনিয়র ডক্টরদের থেকে আমরা অনেকে অনেক কিছু কিন্তু অনুপ্রাণিত হয়েছে। যেভাবে ডেডিকেশন ছিল, ফেসিলিটিস কম ছিল, এখন এই ফেসিলিটিস বেশি দেওয়া সত্ত্বেও, বিভিন্ন ট্রেনিং দেওয়া সত্ত্বেও, আমি বলছি না যে
মানে আগের থেকে কম। এখন তো অনেক উন্নত মানের চিকিৎসা সবাই করছে এখানে, এবং এত সুন্দর সুন্দর চিকিৎসা হচ্ছে নিজেদেরও খুব ভালো লাগে। এজিএমসি বলুন, আইজিএবি বলুন, টিএমসি বলুন। এবং আমাদের ডাক্তারবাবুদের একটা সমস্যা হচ্ছে যে নিজের ঢোল কিন্তু নিজে পেটায় না। আর আমি সেটাই বলছি যে আপনার যা যা কাজ করছেন আপনারা মাঝে মাঝে আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার যে জানান দেওয়া দরকার, কারণ আপনার জন্য না, ত্রিপুরাতে এই কাজটা হয়। তাতে করে যে মানুষের যাওয়ার একটা প্রবণতা সব জায়গায়, আর এখানে কোনো চিকিৎসা হয় না। টিকিট আগে কাটে, জমি বন্ধক দেয়, সোনা দানা বন্ধক দেয়, তারপর বাইরে চলে যায়। এটা যদি এইভাবে যদি সবাই জানে তাহলে কিন্তু বুঝবে। কিছুদিন আগেও আমরা দেখলাম এত সুন্দর একটা অপারেশন হয়েছে, ইভেন গোমতী ডিস্ট্রিক্টে অপারেশন হয়েছে। আর পেডিয়াট্রিক সার্জন একজন ছিলেন, ও অনেকগুলো অপারেশন করছে, এত সুন্দর সুন্দর এখানে করছে কাজ। তো এইগুলো আমাদের মনে হয় আজকে আপনাদের দুদিনের কনফারেন্স, দুদিন বললে ঠিক হবে না, আমি তো জানি এগুলো 1.5 দিনের কনফারেন্স। কালকে আপনাদের হয়তো আজকে সকালেও হয়েছে কিছু সেমিনার বা সায়েন্টিফিক সেশন, এর মাধ্যমে আপনারা আদান প্রদান হবে। আমি জিজ্ঞেস করছিলাম এখানে যে আমাদের আগামী দিনে এখানে জোনাল কনফারেন্সে করারও চিন্তা আপনারা করছেন, অর্থাৎ ইস্টার্ন জোনাল কনফারেন্স। এতে করে একটা হেলদি কম্পিটিশন, এবং আমাদের এখানকার ডাক্তারবাবুদের কোয়ালিটি হিসাবে যদি আমি দেখি, কোনো অংশে আমরা কোনো জায়গা থেকে আমরা কম নয়। ত্রিপুরার বহু জায়গায়, যেন আমি এইমসে আমি যাই, অনেকে আমার সাথে আসে, মুখ্যমন্ত্রী হিসাবে ফটো তুলতে আসে, খবর পেয়েছে। কি করবো, আমি তো এখানে অ্যানেস্থেশিয়াতে আছি, অ্যাসোসিয়েট প্রফেসর। বললাম এখানে কি করছি, আমাদের এখানে মানে অ্যানেস্থেশিয়ার প্রফেসর ফ্যাকাল্টি কম। বহু জায়গায় ত্রিপুরার ছেলেমেয়েরা এখন ভালো পজিশনে আছে, ভালো কাজ করছে। এবং আমি এটাই বলবো যে আমরা ত্রিপুরাকে মানে অন্তপক্ষে হেলথের যে একটা হাব তৈরির একটা সুযোগ এসছে। আপনারা জানেন যে সিজা হসপিটাল, ওনাদেরকে আমরা পরখ করেছি, যারা মণিপুর থেকে পাশ করেছেন, হয়তো আপনারা অনেকে ওনাদেরকে চিনেন। পুরো ফ্যামিলি ওরা ডেডিকেটেড ডক্টর। তো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে ত্রিপুরাতে। কিডনি ট্রান্সপ্লান্ট আমরা কোনোদিন ভাবিনি। এখানে যেসব ওখানকার যে পরিবেশ দরকার সেখানে, সেই ব্যবস্থা আমরা করেছি। 5-5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদের উপর বিশ্বাস আমাদের হলো। তো তারা জমি চেয়েছে, তাদেরকে আমরা জমি আমরা দিয়েছি, স্যার আমরা ভূমি পূজনও করেছি। ওরা প্রায় 800 কোটি টাকার এখানে শুনলাম 800 থেকে 900 কোটি টাকার ওরা বিনিয়োগ এখানে করে, এবং সুপার স্পেশালিটি ওরা শুরু করবে এবং ফেজ ওয়াইজ সেটা করবে। এই যখনই আমি বললাম যে মাঝে মাঝে যখন আসে যে এখানে তো চিকিৎসা হয় না, তো আমি চাই যে এখান থেকে মানুষ যেন বাইরে না যায়, এবং এর দায়িত্ব কিন্তু আমাদের সবার। আজকে যারা আপনার প্রাইমারি পিএইচসিতে আছে, আমাদের একটা সমস্যা কি পিএইচসি সেক্টরেও যখন পেশেন্ট আসে এবং ইমার্জেন্সির বিষয় যখন দাঁড়ায়, তখন পেশেন্ট পার্টি এসে এমনভাবে প্রেশার করার কারণে ওর থেকে বাঁচার জন্য সাথে সাথে এটা রেফার করে দেয়, যাতে করে ডিস্ট্রিক্ট হসপিটালে যান বা সাব ডিভিশনাল হসপিটালে যাবে। এই যে টেন্ডেন্সি, এতে করে আমাদের ডাক্তারবাবুরা ওই যে রিস্ক নেওয়ার যে বিষয়টা, তারা এক্সপার্টাইজকে যে সে বুঝে নেওয়া যে আমিও জানি, তারও কিন্তু খামতি হয়ে যায়। সেই কাজটা কিন্তু নিজের, কারণ এলিমিনেশন অফ টিবি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন, আমরাও সেই প্রোগ্রামে আমরা রেখেছি। এবং যারা ড্রাগ এডিক্ট যারা আছে, অনেক এখন কিশোরীদের মধ্যেও কিন্তু সেটা আগের থেকে যদি তাদেরকে অ্যাওয়ারনেস করা যায় এবং তাদেরকে এই যে কার্যক্রম সেটা যদি মানে তাদের আওতায় আনা যায়, তাদের মধ্যে কিন্তু সেই ধারণাটা আসবে। স্পট ডায়রিয়া ক্যাম্পেইন 2025 সালের জুন মাসে
আমরা শুরু করেছি। 8টি জেলায় 5 বছরের নিচে যারা আছেন প্রায় 3 লক্ষ শিশুকে এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং ডায়রির কারণে যে শিশু মৃত্যুর হার সেটাকে যাতে শূন্যে নামিয়ে আনা যায়, এর জন্য এই অভিযানের উদ্দেশ্য। এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে ওআরএস, জিঙ্ক ট্যাবলেট বিতরণ, পরিচ্ছন্নতা, সচেতনতা এবং সঠিক সময়। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার দেন কিউর। তো সেই জায়গায় এই কাজগুলো যখন করা যায়, তো আমাদের যে আগের আমাদের যে প্রজন্ম তাদের জন্য কিন্তু মানে আমাদের তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সুস্থ রাখাটা আমাদের দরকার। এখানে আমরা ত্রিপুরা সরকার অ্যাপোলো হাসপাতাল এবং চেন্নাইয়ের সাথে একটা আমরা স্বাক্ষর করেছি। সেখানে যারা জন্মগত অনেক প্রবলেম থাকে আপনারা জানেন, সেগুলো বিশেষ করে হৃদরোগে যারা আক্রান্ত হয়, তো সেখানে যাদের শিশুদের বিনামূল্যে চিকিৎসা যাতে দেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করেছি। এবং এতে করে এই যে জন্মগত হৃদরোগের যে অস্ত্রোপচার করার সুবাদে তাদের ফ্যামিলির উপরেও কিন্তু ইকোনমিক্যাল যে বার্ডেন সেটা কিন্তু অনেকটা কমে আসে। এবং রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি, যেটাকে আরবিএসকে বলা হয়, এই আরবিএসকে এর মাধ্যমে আমরা 2 জন শিশু এই জন্মগত যে হৃদরোগের অপারেশন এখন পর্যন্ত ওরা কিন্তু সফলভাবে সে অপারেশনটা হয়েছে এবং তারা ভালো আছে। তাছাড়াও যারা যে স্ক্রিনিং ক্যাম্প বিভিন্ন জায়গায় আমাদের দপ্তরের তরফ থেকে এবং আপনারাও এদের সাথে যুক্ত আছেন, বিভিন্ন জায়গায় স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। 2018 সাল থেকে আইজিএম হাসপাতালে ইকোকার্ডিওগ্রাফি সেটাকে ব্যবহার করে যে হৃদরোগের যে স্ক্রিনিং সেটা করা হচ্ছে এবং শিশু শনাক্ত এবং আরবিএসকে এর মাধ্যমে চিকিৎসাও পাচ্ছে। ন্যাশনাল হেলথ মিশন মাধ্যমে ত্রিপুরাতে 48 মোবাইল স্বাস্থ্য পরিষেবা আমরা ব্যবস্থা করেছি এবং দলও আমরা সেখানে তৈরি করেছি, যেখানে যেটা আমি বললাম যে জন্মগত ত্রুটি এবং যাদের বিকাশজনিত প্রতিবন্ধকতা আছে তাদের জন্য যে স্ক্রিনিং করা, সেই দল 48 মোবাইল স্বাস্থ্য যে দল তারা কিন্তু সেই কাজটা করছে। আমাদের এইসব কারণে আমাদের যারা ডিপ এন্ড ডাউন বা ক্লাব ফুড, চোখের সমস্যা, দৃষ্টিহীনতা এবং আমরা সবাই জানি হেয়ার লিপ, ক্ল্যাপ প্যালেট, এগুলো যেমন সমস্যা হয় এগুলো আগে আইডেন্টিফাই করে এবং ঠিক সময়ে, অনেক সময় আছে যে ঠিক সময়ে কিন্তু বয়সে সেটা অপারেশন করতে হয়। তো এগুলো কিন্তু এখন আমরা চেষ্টা করছি ভালোভাবে যাতে আরো বেশি করে সেগুলো আমরা করতে পারি। 2025 সালে আপনারা শুনে খুশি হবেন যে বিলুনিয়াতে মাতৃ ও শিশু স্বাস্থ্য MCS2 উইং এর উদ্বোধন করা হয়েছে। এর আগেও আমরা আমার সাথে অনেকদিন আগে প্রায় 3 বছর হয়ে গেছে সেখানে কার্ডিয়াক কেয়ার যে সেন্টার সেখানে আমি নিজে গিয়ে উদ্বোধন করেছি। সাউথ থেকে নর্থের থেকে যদি মানুষ ওখানে কার্ডিয়াক কেয়ার সেন্টার থাকে অনেক সুবিধা পাচ্ছে এবং খুবই আধুনিক সুবিধা বন্দোবস্ত আমরা সেখানে করেছি। আমরা এখানে আমরা চাই যে শিশুদের এবং মায়েদের যে স্বাস্থ্য পরিকাঠামো সেটা যেন আরো শক্তিশালী করা যায়। সরকারের তরফ থেকে কিন্তু আমাদের খামতি নেই এবং আপনারা এখন আপনারাই বলতে হবে, আমরা বললে আবার একটু অন্যরকম হবে, যে আমরা সবাই মিলে যদি সাহায্য করি, হেল্প করি সরকারকে। এবং এখন তো অনেকটা সুবিধা হয়ে গেছে আপনাদের জন্য, যখন যে সাজেশনগুলো আপনারা প্রায়শ আমার কাছে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো আসেন এবং খুব ইজিলি কিন্তু আই ক্যান ক্যাশ হোল্ড তা এবং ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় সেগুলো করতে পারি। আমরা 90,000 শিক্ষার্থী, যেটা 125টি যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল আছে, আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন আমরা চালু করেছি। এখানে কি কাজ, সেখানে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক এবং তাদের মেন্টাল যে সুস্থতা, মেন্টাল কন্ডিশন, যে মানসিক সুস্থতা, স্বাস্থ্য, পুষ্টি পাঠ্যক্রমকে যাতে প্রপারলি তারা মেন্টালি সেটাকে গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থাগুলোর জন্য সেখানে এই স্কুল হেলথ মিশন শুরু করেছে।
সাব ডিভিশনাল হসপিটাল থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টেট হসপিটাল। তো যে জায়গায় থাকুক সেখানে নিজেকে এবং ওই প্রেশার থেকে আমরা যদি খানিকটা যদি আমরা মানে প্রতিরোধ করতে পারি যে ইয়েস আই নো দ্য সাবজেক্ট, আমি হোয়াই শুড আই রেফার, যদি আমরা করি তাহলে কিন্তু আমাদেরও সুবিধা হয়, পেশেন্ট পার্টিরও কিন্তু আলটিমেটলি অনেক সুবিধা হয়। অনেকের মধ্যেই ডক্টরসরা হচ্ছে সবচেয়ে সফট টার্গেট। এখানেই এসেই যত প্রেশারের যে জায়গা সেটা হচ্ছে ডাক্তার এবং হাসপাতাল বা ইভেন ক্লিনিক বা হসপিটাল যাই হোক। তবুও অনেক জায়গায় আমি যেমন একবার টিএমসির মধ্যে একটা কনফারেন্স চলছিল, তো একজন বলছিলেন যে এই যে অ্যাম্বুলেন্স ডাকো, পেশেন্ট পার্টিকে ডেকে বলছে যে ঠিক আছে রেফার করে ওকে উঠিয়ে দিলাম আমি, তো এতে করে কিন্তু ট্রিটমেন্ট হলো না, কিন্তু ডক্টরস বিকামস একটা। তো ডক্টরস কোনো অবস্থায় একটার জন্য না হয়, ডক্টরই থাকে। তো এগুলো অভিজ্ঞতার নিরিখে বিভিন্ন জায়গায় যখন শুনি নিজের অভিজ্ঞতার থেকে আমি বলছি, কিন্তু যদি এগুলোর থেকে আমাদের কারণ সমাজ আমাদের পরিবর্তনের একটা বিরাট প্রয়োজন, এবং এই পরিবর্তন কিন্তু ডাক্তারবাবুদের থেকে আমি আশা করি। আর এখানে যে পেডিয়াট্রিশিয়ান যারা এখানে আছেন তাদেরকে আমি কি বলবো, আপনারা জন্মের পর থেকে লালন এখানে যে আজকের যে আপনারা থিমও রেখেছেন, সেই থিমের সাথেও কিন্তু যে ব্রিজিং গ্যাপস ইন পেডিয়াট্রিক কেয়ার ফ্রম নিওনেটস টু এডোলেসেন্স, আপনাদের দায়িত্ব অনেক বেশি, যে বাচ্চাদের শিশুদের তাদের চিকিৎসা করা, তাদের লালন পালন করা, বড় করা। এর জন্য যা যা টেকনিক্যাল নো-হাউ আছে আপনাদের মধ্যে আছে, আরো বেশি যদি মনে হয় যে আরো প্রয়োজন, দক্ষতা উন্নয়ন আজকাল আমরা খুব বলি। দক্ষতা উন্নয়ন কিন্তু এটা শুধু লেবারের জন্য না, এটা কিন্তু ফর অল, সবাই কিন্তু ডেইলি দক্ষতা উন্নয়নের যা যা প্যারামিটার আছে সেই দিকে আমাদের সবার কাজ করা উচিত। আপনারা সবাই জানেন যে অলরেডি আমরা এখানে এজিএমসির মধ্যে একটা শিশু এবং মায়েদের একটা হাসপাতাল আমরা সেখানে করছি, এবং সেখানে আমরা যে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা প্রায় 192 কোটি টাকা পেয়েছি। তো সেটা হলে সবার জন্য ভালো একটা উইং আমরা সেখানে তৈরি করছি, সেটারও কাজ শুরু হয়েছে। এখানে আইএলএস হসপিটালে যেতে আমরা প্রায়ই শুনি যে কিছু হলে আমাদের কিন্তু যখনই কোনো ডাক্তারবাবুদের যে কোনো স্পেশালিস্টে মনে হয় যে ওনার কাছে যাব, যাওয়ার পরে যখন দেখি ওনার অসহায় অবস্থা, বলেন যে না এই চিকিৎসাটা তো এখানে হবে না, মানে আমি আই হসপিটাল আই সম্পর্কে বলছি। তো এর জন্য একটা টার্সিয়ারি আই হসপিটাল করার জন্য আইএলএস হসপিটালের বাদ দিকে যে জন্য সেখানে 100 বেডের একটা আই হসপিটাল আমরা করতে যাচ্ছি। তো পেডিয়াট্রিক্সের হয়ে গেল, আই মানে মাদার অ্যান্ড চাইল্ডের হয়ে গেল। এখানে বিভিন্ন যেসব আমাদের সুপার স্পেশালিটিরও আমরা আলাদাভাবে উইং করেছি, সেখানে আমরা চাইছি যে মানে সব দিকেই এখানে আমাদের যেসব ডেভেলপমেন্টের স্বাস্থ্য যেখানে আমাদের চিন্তা ভাবনা আছে তাকে ডেভেলপ করার, সেই কাজটা আমরা করছি। আপনারা একটু আগে আমি শুনলাম যে বিভিন্ন ফিলান্থ্রপিক কাজও আপনারা করেন, এবং সেটা তো করা আমার মনে হয় যে কোনো অ্যাসোসিয়েশনের জন্য এটা খুব প্রয়োজন। এতে করে নিজের আইডেন্টিটিও বজায় থাকে এবং মনে হয় যে আমি সোসাইটি আই এম বর্ন ফর আদার্স, এই যে বিষয়টা সেটা চলে আসে। আমরা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান একটা শুরু করেছি 2025, এটা 25-এ অক্টোবর মাসে, সাধারণত অক্টোবর বা নভেম্বর প্রতি বছর আমরা ধরি, তাই 8 টাইমে আমরা সেটা করছি 1 থেকে 19 বছর বয়স পর্যন্ত। এখন পর্যন্ত আমাদের টার্গেট, গত বছর আমরা 100% কিন্তু সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছি। তো এইবার আমরা 10,59,000 শিশু এবং কিশোরীকে এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। এই অভিযানের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে কাদেরকে আমরা টার্গেট করছি, একটা হচ্ছে স্কুলে যারা আছেন, আঙ্গনবাড়ি, কলেজ এবং বাড়ি গিয়ে তাদেরকে কি করা,
ডিওয়ার্মিং ট্যাবলেট, ভিটামিন এ, ওআরএস, জিঙ্ক এবং আয়রন ফলিক অ্যাসিড সেগুলো বিতরণ করা, এবং একটা ইউইন নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এতে করে সমস্ত তাদের যে যতগুলো ইমিউনাইজেশন হবে সেগুলো কিন্তু আপলোড করা হয়, সারা জীবন সেটা থাকে, এবং এক মুহূর্তে এক লহমায় কিন্তু সে কি কি ইমিউনাইজেশন পেয়েছে, তার কি কি ইমিউনাইজেশনের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে সব কিন্তু সেটা চলে আসে। এবং তার জন্য একটা শিশুদের আবার হেলথ আইডি কার্ড আমরা তৈরি করেছি, এবং সেটাতে কোনো সময় যে কোনো জায়গায় কোনো যে বয়সে সে বাড়তে থাকে সেখানে গিয়ে অনেক সময় ডাক্তারগুলো জিজ্ঞেস করে তোমার কি কি, তো তার নিয়ে যেতে হবে না যে তার কার্ড অনেক সময় হারিয়ে যায়। সেখান থেকেই এই যে ইউইন পোর্টাল, তার মাধ্যমে সমস্ত ডিটেলস ডাক্তারবাবুরা দেখতে পাবে। শুধু তাই নয়, এই যে আমরা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান, সেখানে আপনারা সবাই জানেন যে বাল্য বিবাহ নিয়ে আমরা খুব চিন্তিত। ত্রিপুরা কিন্তু অনেক উপরে, এখন উপরের অর্থ এখানে না যে ভালো, এখানে কিন্তু উপর মানে এসির মতো আর কি, টেম্পারেচারটা একটু বাড়িয়ে দাও, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে এটা কম হবে, বেশি হবে। তো এখানে আজকে বাল্য বিবাহ নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি। এই অভিযানের অনেক পেশেন্ট ডিপেন্ড করে ওই সময়ে কোন ডাক্তারবাবু কাছে গেল এবং ওই ডাক্তারবাবুর মেন্টাল স্ট্যাটাস কিরকম আছে, বা ওই জায়গার মধ্যে কিন্তু একটা জয়েনিং, আমি বলবো যে একটা ক্লিক করে, যে ওই মুহূর্তে ইমার্জেন্সির বিষয়ে আমি বলবো যে ওই সময়ে আমার ট্রিটমেন্টটা প্রপার হচ্ছে কিনা। একই ব্যক্তি দেখা যায় যে অনেক সময় প্রপার চিকিৎসাটা দিল, আবার অনেক সময় দেখা যায় যে একটু ব্যতিক্রমী চিকিৎসা হয়ে গেছে, হতেই পারে, এটা ডায়াগনোসিসের ক্ষেত্রেই হোক, প্রগনোসিসের ক্ষেত্রেই হোক, হতেই পারে, কিন্তু সেটা তো মানে পেশেন্ট তো এর জন্য দোষী না। তো এই জায়গাটার মধ্যে যত বেশি আমাদের ডাক্তারবাবুরা, আমরা যারা ডক্টরস, তাদের কতটুকু মানে তাদের মেন্টালি এবং তাদের টেকনিক্যালি নো হাউ জানাটা কত বেশি হলে সেখানে পার্সেন্টেজ ওয়াইজ, যে আমি কত পার্সেন্টেজ, আমি বলছি না 100% স্যাচুরেশন, কিন্তু কত পার্সেন্টেজে আমি মাথা ঠান্ডা রেখে আমি প্রপার ডায়াগনোসিসটা করবো, আমি তার চিকিৎসাটা দেব। তো সে মাঝখান সার্টিফিকেট লাভ করেছে, এবং ধলাই হাসপাতালও কিন্তু যে শিশু বিভাগ সেটা কিন্তু ওরা এই MUSQL সার্টিফিকেট লাভ করেছে, এবং সেটা কিন্তু ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার দ্বারা স্বীকৃত। আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং রাজ্যের প্রথম এবং সমগ্র নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা তৃতীয় প্রতিষ্ঠান, থার্ড পজিশন। এটা আমাদের জন্য একটা মর্যাদাপূর্ণ, এটা আমার মনে হয় যে আমরা এটা অর্জন করেছি। শিশু মৃত্যুর হার নিয়ে কিন্তু সবসময় দিল্লিতে যখনই যাই এই বিষয়ে কিন্তু তাই আলোচনা হয়। আপনাদের ত্রিপুরাতে সব প্রায় 28টা রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা যায়, সেখানে বলতে হয়। তো আমাদের এখানে কিন্তু এখন দেখা গেছে যে আপনারা সবাই মিলে যেভাবে কাজ করছেন, আমাদের দপ্তর যারা ডাক্তারবাবুরা আছেন সবাই মিলে যেভাবে কাজ করছেন, 2024 যে শিশু মৃত্যুর হার IMR, সেটা কিন্তু একটা অনেকটা কম চলে এসছে, প্রায় 21 থেকে 18 হয়ে গেছে, এবং প্রতি 1000 যে শিশু জন্ম হয় সেই অনুযায়ী সেটাকে দেখা গেছে প্রায় 18% আমরা চলে এসেছি। ত্রিপুরা স্টেট অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ 2.0 অনুযায়ী 2030 সালের মধ্যে শিশু মৃত্যুর হার 10-এ একটা টার্গেট আমরা দিয়েছি। আপনারা জানেন টার্গেট ছাড়া কিছু হবে না। বিকশিত ভারত 2047 মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন, আমরাও বিকশিত ত্রিপুরা 2047 আমরাও তার রোডম্যাপ বানিয়ে দিচ্ছি, এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু 5th স্টেট, আরো আগে আমরা পজিশন আরো বেটার হতো, আমরা 5th পজিশনে আছি এই সাব মিশনের ক্ষেত্রে। টার্গেট থাকাটা খুব প্রয়োজন। আমি আশা করি আজকে যে আপনাদের কনফারেন্স, এই কনফারেন্সের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটক, আগামী দিনেও আরো ভালো করে, এবং বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা করবেন। বিভিন্ন যারা এখানে ডাক্তারবাবুরা আছেন, অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারবাবুরা আছেন, তাদের নিজেদের অভিজ্ঞতা আমার মনে হয় খালি বর্তমান সাইন্টিফিক সেশন করলাম
আর চলে গেলাম, আর ওনাদের থেকে কিছু না নেওয়াটা হবে সাইন্টিফিক সেশনের আগে, ওনাদেরও অদ্ভুত অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স থাকবে, এবং এটা কিন্তু সাইন্টিফিক্যালিও কিন্তু আপনারা নিতে পারেন। এটা আমার সাজেশন, এটা ক্রিটিসাইজ টু ইউ। নিলে হয়তো আরো বেশি ওনাদেরকে একটা সম্মান, ওনাদের স্বীকৃতি, এবং এর থেকেও যে জিনিসটা আপনাদের নেওয়ার সেটা আপনারা নিতে পারেন। সবাইকে আমি আবার ধন্যবাদ দেবো আমাকে এখানে আসার জন্য, নিমন্ত্রণ করার জন্য। জয় হিন্দ।